নমস্কার। আজকে আমরা নাগ জনজাতি এবং নাগ সভ্যতা নিয়ে কিছু কথা বলবো। এই নাগ শব্দটি এটি পণ্ডিতরা বলেন এটি এসেছে নগ শব্দ থেকে। নগ নগ শব্দের অর্থ হচ্ছে পাহাড়। পাহাড়কে বলা হয় নগ। নগাধীশ, পাহাড়ের একেবারে উচ্চতর শিখর, সেইখান থেকে এসছে নাগ। এই জনজাতি পাহাড়ে বসবাস করতেন। শুধু পার্বত্য অঞ্চলের মানুষ যে কেবল ছিলেন তা মাত্র নয়, এদের বসবাস অনেক সময় জলধারা অর্থাৎ জলের ব্যবহার এরা জানতেন। কারণ নাগ সভ্যতা ভারতবর্ষের একটা প্রাচীন ঐতিহ্যশালী সভ্যতা। তাদের মধ্যে বিজ্ঞান ছিল, সংস্কৃতি ছিল, নির্মাণ কৌশল ছিল, এবং শুধুমাত্র এই নয়, এরা বেশ ক্ষমতাবান মানুষ ছিলেন যারা দীর্ঘকাল ধরে সেই প্রাচীন সময় থেকে আধুনিক সময়ের পর্যন্ত ভারতবর্ষকে শাসন করে এসেছে। নাগ যখন বিশেষ্য, তখন তার অর্থ হচ্ছে মেঘ। মেঘকে বলা হয় নাগ, অর্থাৎ মেঘের যে কুণ্ডলী, এটাকে বলা হয় নাগ ও কুণ্ডলী। এখান থেকেই নাগেদের মধ্যে এরকম একটা দলবদ্ধ হয়ে থাকার একটা পরিচয়ও সেখানে পাওয়া যায়। নাগ সম্পর্কে, নাগ বলতে যেমন সাপকেও বোঝায়, হাতিকেও বোঝায়, হস্তি এবং সর্প দুই বোঝায়। সেই দুটো প্রসঙ্গে আমরা একটু পরেই আসছি। নাগ শব্দ থেকে পরবর্তী সময়ে যে শব্দটি এসেছে সেটা আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে নাগর। নাগর মানে নাগরিক সভ্যতায় যারা বসবাস করেন, অর্থাৎ যারা নাগরিক, তাদেরকে বলা হতো নাগর। এবং পরবর্তী সময়, অর্থাৎ নগরে বসবাসকারী, পরবর্তী সময়ে নগর সম্বন্ধীয় এই শব্দটির একটু অন্য অর্থেও সেখানে ব্যবহার হয়, এবং সেটাও নাগরিক সভ্যতারই একটা অংশ। সেখানে আমরা রসিকতা যেমন পাচ্ছি, এবং যেমন একজন রসিক মানুষকেও নাগর বলা হয়। আবার প্রিয়, প্রেমিক, প্রেমিকা, এদেরকেও নাগর বা নাগরী বলা হয়। আসল কথা, নাগর বলতে সে সময়ে বোঝানো হতো যারা নগর সম্বন্ধী, অর্থাৎ যারা নগরে বসবাস করেন, পৌরজনবাসী। শুধু মাত্র এটাই নয়, নাগর শব্দের আরও দুটি অর্থ আছে। যিনি বিদগ্ধ, যিনি বুদ্ধিমান, তাকেও বলা হতো নাগর। আবার অর্থাৎ যিনি শ্রেষ্ঠ পুরুষ, তাকেও বলা হতো নাগর। নাগর শব্দের আরেকটি অর্থ হচ্ছে সিন্দুর। মেয়েরা যে সিঁদুর পরেন, এই সিন্দুর, এটা নাগ সভ্যতার বা আমাদের ভারতবর্ষের এই প্রাচীন যে সভ্যতা, নাগ সভ্যতা, তাদের অবদান হচ্ছে এই সিঁদুর। আর নাগদের এই যে সর্প শব্দটি এলো, তার মূল কথা হচ্ছে নাগেদের সঙ্গে একটা ব্যাপার আছে। নাগেদের প্রাচীন বসতি ছিল বর্তমান যে কাশ্মীর, তার বাইরে একটি বিশাল অঞ্চল ঘিরে এদের আদি বাসস্থান নাগেদের। যেমন আর্যরা এসেছে, তেমনি নাগেদেরও কিন্তু
ওই আদি বাসস্থান হচ্ছে কাশ্মীর সংলগ্ন অঞ্চলে, এবং কাশ্মীরের বহির্ভাগ আমরা বলতে পারি, যেটা হচ্ছে জঞ্জানগর, বর্তমান যে জঞ্জানগর সেই অঞ্চলে। এবং এদের যে ভাষা, পণ্ডিতরা বলেন সে সময় এই জঞ্জানগরে যারা বসবাস করতেন, যারা নাগ জনজাতির মানুষ, তাদের ভাষা হচ্ছে ইরুশাস্কি। এই ইরুশাস্কি ভাষা ভারতবর্ষের বর্তমান ভাষার কোন ভাষার সাথে বিশেষভাবে যুক্ত আছে সেটাও কিন্তু একটা গবেষণার বিষয়, সেটা নিয়েও কিন্তু এখনো চর্চা চলছে। অর্থাৎ সংস্কৃত ভাষা যেমন আছে, অর্থাৎ আদি যে আর্যদের যে ভাষা, তার পাশাপাশি আরেকটি এই ভাষা ছিল, এবং সেই ভাষার উৎস হচ্ছে এই নাগেরা, এবং তার একটা নাম ছিল ইরুশাস্কি। যাই হোক, এই নাগেরা কাশ্মীর থেকে পরবর্তী সময়ে তারা উত্তর ভারতে, সেখান থেকে পূর্ব ভারতে এবং তারপরে দক্ষিণ ভারতে দেশান্তরিত হয়। কেন তারা দেশান্তরিত হয়েছিলেন? কেন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে সরে গেছে? অর্থাৎ নাগেদের যে ক্ষমতা আমরা পাই, সেখানে তারা নানান অস্ত্র কৌশল জানতেন। তাদের যেমন অনেক রকমের জ্ঞান, বিজ্ঞান, নির্মাণ কৌশল ছিল, তেমনি তারা অস্ত্র কৌশলও জানতেন। তারা যুদ্ধবিদ্যাও খুব ভালো জানতেন, কিন্তু তাদের এই যুদ্ধবিদ্যার কৌশল মূলত ছিল বর্তমান যে গেরিলা যুদ্ধ, অতর্কিত আক্রমণ, এই যুদ্ধে তারা ছিলেন নিপুণ। আমরা মহাভারতের এই মহাযুদ্ধের মধ্যে দেখব এই নাগেদের একদল কৌরব পক্ষে এবং একদল পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন, এবং মূলত সেখানে তাদের যে ব্যবহার করা হয়েছিল এই অতর্কিত আক্রমণের মধ্যে, এবং নিজেদেরকে তারা প্রচ্ছন্ন রেখে, সম্পূর্ণ আড়াল করে রেখে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়তে পারতেন। মনে রাখবেন, কর্ণের বাণের মুখে নাগ এসে লুকিয়েছিলেন। এই কৌশলটা নাগেরা খুব ভালো জানতেন, এবং এই অস্ত্রের মুখে তাদেরকে লুকিয়ে রেখে, অর্থাৎ নিজেদেরকে প্রচ্ছন্ন রেখে, তারা শত্রুকে আক্রমণ করার একটা অসাধারণ ক্ষমতা রাখতেন। কিন্তু তাদের একটা দুর্বলতা ছিল, সেটা হচ্ছে তারা সম্মুখ যুদ্ধে মোটেও পারদর্শী ছিল না। দল বেঁধে একসঙ্গে যুদ্ধ করার কলা কৌশল এরা কিন্তু তেমন রপ্ত ছিলেন না। ফলত আর্যরা যখন এই ভারতবর্ষে আসেন এবং তারা যখন বসতি স্থাপন করতে আরম্ভ করেন, তখন তারা তাদের বসতি স্থাপনের জন্য এই উৎকৃষ্ট জায়গা থেকে এই সমস্ত নাগেদেরকে বিতরণ করে। এবং যেহেতু নাগেরা সম্মুখ যুদ্ধে একেবারেই পারদর্শী ছিলেন না, ফলত হ্যাঁ, বেশ কিছু জায়গায় চোরাগুপ্তা আক্রমণ হয়েছে, এবং তারা বহুবার আর্যদেরকে বিব্রত করেছে, অনেক সময় তাদেরকে হত্যাও করেছে। এরকম ঘটনা রয়েছে, সেসব কথায় আমরা আসব। কিন্তু ওই যেহেতু তারা দল বেঁধে সম্মুখ যুদ্ধে একেবারেই পারদর্শী ছিলেন না, ফলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে সরে গেছে, মাইগ্রেট হয়েছে। এই যে সরে সরে যাওয়া, এ থেকে তাদেরকে বলা হতো সর্প। শ্রীপ ধাতু, যা সরে সরে যায়, তার থেকে এই নাগেদেরকেও বলা হতো কিন্তু সর্প জাতি, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে সরে গেছে, মাইগ্রেটেড হয়েছে, দেশান্তরিত হয়েছে। এটা একটা। আর দ্বিতীয়, এই নাগেদের অনেকেই সর্পের টোটেম ব্যবহার করতেন, সেখান থেকেও তাদেরকে সর্প জাতি বলা হয়। মূলত
নাগ জাতি এবং সর্প জাতি এক। নাগেদের এই মাইগ্রেট হওয়াটাকে এবং তাদের টোটেম, এই দুটো থেকেই তাদেরকে সর্প বলা হতো। যাই হোক, এখানে আমরা নাগেদের যে পরিচয়টা পাই সেটা হচ্ছে নাগেদের অসম্ভব শারীরিক দক্ষতা এবং ক্ষমতা ছিল। ফলে আমরা দেখছি নাগদেরকে বলা হতো অসুরেরা, অর্থাৎ, এবং দেবতাদেরকেও অসুর বলা হতো। যে অর্থে দেবতাদেরকে অসুর বলা হয়েছে সে একই অর্থে নাগেদেরকেও অসুর বলা হয়েছে, অর্থাৎ শারীরিক ক্ষমতা। এবং এই শারীরিক ক্ষমতার প্রশ্ন যখন এলো তখন আমরা দেখছি, এই একবার আপনারা একটু বিয়েতে ফিরে যান পুরাণে, সেখানে যে বিশাল সমুদ্র মন্থন হয়েছে, এই সমুদ্র মন্থনের মধ্যে নাগেদের ভূমিকা কিন্তু বিরাট ভূমিকা তারা নিয়েছিল। সমুদ্র মন্থন দণ্ডকে ধারণ করেছিলেন স্বয়ং বাসুকী মহানাগ। আবার দাঁড়ান, এই মহানাগ শব্দের অর্থ হচ্ছে, এই মহানাগ কথাটার আবিধানিক অর্থ হচ্ছে, প্রাচীন সময়ের আবিধানিক অর্থ হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, বা শ্রেষ্ঠ ব্যক্তিকে বলা হতো মহানাগ। এবং বহু রাজাকেও এই মহানাগ উপাধিতে ভূষিত করা হয়েছে, যিনি ক্ষমতাবান, জ্ঞানী এবং দক্ষ, রাজ্য শাসনে দক্ষ, তাকেও মহানাগ। রাজ চক্রবর্তী যে অর্থে, সেই একই অর্থে মহানাগ বলা হয়েছে। আবার একটু সরে আসছি, মহানাগের মধ্যে যখন তো আমরা ঢুকে পড়েছি, তারপরে আবার ফিরে যাচ্ছি সমুদ্র মন্থনে, ওইখানে কথা বলতে বলতে আমরা এই মহানাগে চলে এসেছি। এই মহানাগের খুব ব্যবহার আমরা পাই বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ শাস্ত্রের মধ্যে। বুদ্ধদেব যখন তিনি ধ্যানস্থ রয়েছেন বোধি লাভে পর, তিনি যখন সেখানে ধ্যানস্থ হয়ে আছেন, সে সময় হঠাৎ একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল, প্রচণ্ড ঝড় এলো। সেই ঝড় থেকে বুদ্ধকে রক্ষা করার জন্য নাগরাজ মুকালিন্দ তিনি বুদ্ধকে রক্ষা করেছিলেন। তিনিও ছিলেন নাগ জনজাতির রাজা। তিনি বুদ্ধকে সেই ঝড়ের হাত থেকে রক্ষা করেছিলেন, যাতে কোনোভাবেই বুদ্ধের ধ্যান এর কোনো রকম অসুবিধে না হয়। এই জায়গাটায় বিশেষ, এবং সেইখান থেকেই ধ্যানরত বুদ্ধকে ঝড়ের হাত থেকে রক্ষা করেছেন বলেই তাকে দেবতা জ্ঞানে বুদ্ধরা কিন্তু পূজা করে থাকেন। আরও দুটি উদাহরণ আমরা দিচ্ছি বুদ্ধর মধ্যে। বুদ্ধ শিষ্য সারিপুত্ত এবং মুঙ্গালন, এদের দুজনকেই বলা হতো মহানাগ। এখানে মহানাগ শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞানী, অর্থাৎ যিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাদেরকে বলা হতো মহানাগ, বিশেষ করে বৌদ্ধ শাস্ত্রে। এর মধ্যে রয়েছেন দিগনাগ, নাগসেন, নাগার্জুন। এই যে নাগসেন, যিনি মিলন্দপন্হ খ্যাত, তারপর নাগার্জুন, অত্যন্ত শ্রদ্ধেয় দক্ষিণ ভারতের বৌদ্ধ দার্শনিক ছিলেন তিনি, এবং রসায়নবিদ। নাগার্জুন যেমন দার্শনিক, তেমনি তিনি ছিলেন রসায়নবিদ, যিনি বুদ্ধের শিক্ষার উপর ভিত্তি করে প্রাজ্ঞপরিমিতা সূত্র বা শূন্যতার দর্শনকে জনপ্রিয় করেছেন নাগার্জুন। নাগ শব্দটাও তাকে ব্যবহার করে। এখানে নাগ শব্দের অর্থ শুদ্ধ মহাজ্ঞানী
এবং অর্জুন, নাগ শব্দের অর্থ হচ্ছে মহাজ্ঞানী, এবং অর্জুন শব্দের অর্থ হচ্ছে শুদ্ধতা, যিনি শুদ্ধ এবং মহাজ্ঞানী, এই হিসাবে হচ্ছেন নাগার্জুন। যাই হোক, যে কাহিনীর মধ্যে আমরা ছিলাম, চলে এসেছি, সেটি হচ্ছে ওই সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের মধ্যে দেখবেন এই সমুদ্র মন্থনের দণ্ডকে ধারণ করে আছেন নাগরাজ বাসুকী। মন্থন শব্দের অর্থ নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝে গেছেন, অন্বেষণ, খোঁজা। কোনো কিছুকে অন্বেষণ করা, খোঁজাকে বলা হয় মন্থন। যেমন প্রাচীন সময়ে ঋষিরা বেনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অন্বেষণ করে তারা পৃথুকে রাজা হিসেবে নির্বাচন করেন। এই পৃথু থেকে পৃথিবী, সেখানেও বলা আছে অন্বেষণ, মন্থন করে, বেনের দক্ষিণ হস্ত মন্থন করে। এই মন্থন শব্দের অর্থ হচ্ছে এখানে খোঁজা, অন্বেষণ। সেরকম এই যে সমুদ্র মন্থন, অর্থাৎ সমুদ্রের মধ্যে খোঁজা, সমুদ্র হচ্ছে প্রচুর প্রভূত রত্ন রাশি, পেট্রোলিয়াম ইত্যাদির আকর, সেটা প্রাচীন ভারত এটা জানত। এবং এই খনিজ উত্তোলনের কলা কৌশল সবচাইতে ভালো জানত সেই সময় এই নাগেরা, নাগ জনজাতি। এবং সেই জন্য দেখবেন প্রাচীন ভারতের যত আমরা নাগ স্থাপত্যের কথা পাই, সমস্ত স্থাপত্যের মধ্যে তাদের প্রাসাদ, মন্দির, যাবতীয় যা কিছু অনেক মণিমাণিক্য দ্বারা সুসজ্জিত। এবং মণিমাণিক্যের এই যে সমুদ্রের বা খনিজ দ্রব্য উত্তোলনের যে জ্ঞান, এটা নাগেদের প্রচুর ছিল। এই বিদ্যাকে কাজে লাগাতে আর্য এবং অনার্যদের একটা সেখানে ঐক্যবদ্ধ হয়ে তারা সমুদ্র মন্থন করে। মূলত আর্যরা নির্ভর ছিল অনার্যদের এই সমুদ্র উত্তোলন বিদ্যার উপরে। সেই জন্য এই যে রূপক, এই রূপকের অর্থগুলো এখানে বুঝতে হয়, ভাঙতে হয়। সমুদ্র মন্থন দণ্ড ধারণ করে আছেন নাগরাজ বাসুকী। তার মানে এই সমুদ্র মন্থনের মূল কর্তা যিনি, নেতৃত্ব যিনি দিচ্ছেন, তিনি কোনো আর্য পুরুষ নন, দেবতারা নন, তিনি হচ্ছেন নাগ সভ্যতার একজন প্রধান পুরুষ বাসুকী। তার নেতৃত্বে অসুরেরা এবং নাগেরা, শুধু নাগেরা যে ওইটা ধরে আছে তা নয়, এই মন্থনের রজ্জু, এখানে রজ্জু শব্দের অর্থ কেবলমাত্র দড়ি বোঝায় না। রজ্জু শব্দের হচ্ছে এদের একটা ধারাবাহিকতা রয়েছে, যে অন্বেষণের মধ্যে এরা প্রচুর পরিমাণে, প্রায় একটা রজ্জুর মতন তারা নেবে গেছেন সেই কাজে। এবং সেখানে সমুদ্রের থেকে সেই সমস্ত রত্ন রাজে এক এক করে তুলে নিয়ে এসছেন। হ্যাঁ, অবশ্য দেবতারা কৌশলে সবটাই হরণ করে নিয়েছেন নিজেরা, কিন্তু সবচাইতে বেশি শারীরিক পরিশ্রম দিয়েছে এই নাগেরা, তারপর দৈত্যরা। দেবতারা কিন্তু তারাও কিছুটা পরিশ্রম করেছেন, ততটা নয়। এই নাগ এবং দৈত্যদের ঘাড়ে চেপেই তারা সমুদ্রের ধনরাশি সব লুণ্ঠন করেছে। লুণ্ঠন শব্দটা কিন্তু আমরা এখানে একেবারে জেনে শুনেই ব্যবহার করছি। দেবতারা লুণ্ঠন করেছেন, মূলত তুলে নিয়ে এসছেন সমুদ্র থেকে এই নাগেরা। যাই হোক, সেই প্রশ্ন, অর্থাৎ নাগেদের মধ্যে এই খনিজ বিদ্যা একটা ছিল, গভীর ছিল, সেটা পুরো সময় থেকে পাচ্ছি। নাগ জনজাতি মানে আমরা যদি আধুনিক ভারতবর্ষকে দেখি, বর্তমান ভারতবর্ষ, সেখানেও বিভিন্ন প্রান্তে নাগ জনজাতি ছড়িয়ে আছে। এবং
বহু স্থানের, বহু সংস্কৃতির উদ্ভবও কিন্তু এই নাগেদের থেকে। এক বা একাধিক উপজাতি সৃষ্টিও হয়েছে এই নাগেদের থেকে। ছোট নাগপুর, বস্তার এখানে যেমন রয়েছে, তেমনি একেবারে ভারতবর্ষের পূর্ব দিকে মণিপুরের দিকে আমরা যদি চলে যাই, বর্তমান নাগাল্যান্ড, নাগেদের জমি, নাগেদের দেশ, হ্যাঁ, এই সেই জায়গায় হচ্ছে। শুধু ভারতবর্ষের বাইরে কম্পুচিয়া, বর্মা, হ্যাঁ, এবং প্রাচ্যের বহু দেশেও নাগেদের প্রত্যক্ষ বংশধরেরা কিন্তু এখনও বর্তমান রয়েছে, সেই ধারা এখনও অব্যাহত। আরেকটা কথা এখানে আমাদের বলতে হবে, সেটা হচ্ছে এই যে নাগেরা, তারা আর্যদেরকে যেমন এই জলের ব্যবহার শিখিয়েছে, যেমন খনিজ বিদ্যার শিক্ষা দিয়েছেন, কিভাবে উত্তোলন করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এবং সেখানে একটা আমরা জিনিস দেখব, এই যে আর্য সংস্কৃতি, এই আর্য সংস্কৃতিকে কিন্তু এই নাগেরাই ভীষণভাবে ধরে রেখেছিলেন। অর্থাৎ ধারক এবং বাহক, আর্য সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে নাগেরা। এবং সেখানে আমরা দেখছি এই যে নাগেদের যে সংস্কৃতি, সেখানে আমরা দেখছি যে বৈদিক সংস্কৃতির যে প্রসার, তার মধ্যে নাগেদের অবদান, তার অজস্র উদাহরণ রয়েছে। পুরাণের প্রচার প্রসার, সেখানেও নাগেদের অজস্র অবদান রয়েছে। এবং জ্ঞানী পুরুষ সে সময়, তাদের মধ্যেও আমরা নাগেদেরকে অনেক পাই। আমরা এই মহানাগ প্রসঙ্গে তো তা উল্লেখ করেছি। এবং সেখানে দেখুন, এই যে কার্তিকীয় অমাবস্যার যে দীপাবলি, এই উৎসব, এটিও কিন্তু নাগেদেরই অবদান। এবার এইখানে দেখছি এই যে নাগ জাতির মানুষেরা, তারাও কিন্তু চিকিৎসা শাস্ত্রেও পারদর্শী ছিলেন। তার একটা উদাহরণ রয়েছে, একেবারে মহাভারত থেকে আমরা তুলে আনতে পারি। অর্জুন, তিনি নাগকন্যা উলুপিকে বিয়ে করেছিলেন। অর্জুন যখন তার সেই বনবাসের সময় বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় তিনি ঘুরতে ঘুরতে 12 বছরের যে বনবাস, দ্রৌপদীর বিয়ের পরই যে ঘটনা, সেখানে সেই 12 বছরের বনবাসের সময় তিনি উলুপিকে বিয়ে করেছিলেন। উলুপির গর্ভজাত পুত্র হচ্ছে ইরাবান। ইরাবান নাগ সৈন্যদেরকে নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষে যোগদান করেছিলেন। আবার আরেকটা আমরা দেখছি, কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরের সিংহাসনে যখন বসেছেন যুধিষ্ঠির, তার আদেশে যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন শুরু হলো, সেখানে অর্জুন এই যজ্ঞীয় অশ্ব নিয়ে বহু দেশ জয় করতে করতে শেষ পর্যন্ত এসে পৌঁছলেন মণিপুরে। মণিপুরে তখন চিত্রাঙ্গদের পুত্র বভ্রুবাহন রাজত্ব করছে। মণিপুর কন্যা চিত্রাঙ্গদা,
তার পুত্র হচ্ছেন বভ্রুবাহন। তিনি তখন সেখানকার রাজা। এই বভ্রুবাহনকে চিত্রাঙ্গদা একেবারে অর্জুনের মতন করে শিক্ষা দান করে বীর করে তুলেছে। পিতার আগমনের সংবাদ পেয়ে বভ্রুবাহন তৎক্ষণাৎ প্রচুর উপহার সামগ্রী নিয়ে অভ্যর্থনার আয়োজন করেন। কিন্তু অর্জুন এসেছেন অশ্বমেধ যজ্ঞের অশ্ব নিয়ে, সুতরাং রীতি অনুযায়ী যজ্ঞীয় অশ্ব দানকে যে বাধা দান করবে সেই দেশের রাজার সাথে অর্জুনের যুদ্ধ হবে। এদিকে বভ্রুবাহন তো পিতার সাথে যুদ্ধ করতে রাজি নন। এই পরিস্থিতিতে সেখানে আমরা দেখছি নাগকন্যা উলুপি এসে উপস্থিত হয়েছেন। তিনি যুদ্ধে বভ্রুবাহনকে উৎসাহিত করলেন। নাগ জনজাতির সঙ্গে শত্রুতার যে একটা আবহ হয়েছিল অর্জুনের, এই অর্জুন অর্থাৎ আমরা দেখব এই যে পাণ্ডব বংশ, এদের সাথে নাগেদের বহু মিতালি আছে, সখ্যতা আছে। আবার এদের সাথেই নাগেদের চরম শত্রুতাও হয়েছিল। সেই ঘটনার কথা আমরা বলবো। তো সেই যে শত্রুতার একটা আবহ তৈরি হয়েছিল, অর্থাৎ ওই যে খাণ্ডব দহন, সেই সময় কিন্তু নাগেদের সাথে অর্জুনের প্রচণ্ড শত্রুতা তৈরি হয়েছিল। সেই যে বৈরিতা, সেখানে একদল নাগেরা কিন্তু এই পাণ্ডবদের উপরে একেবারে প্রতিহিংসা পরায়ণ, এবং এই প্রতিহিংসার কিন্তু দীর্ঘ সময় ধরে চলেছে। সে কথা আসছি আমরা। তো সেই শত্রুতার উলুপি কিন্তু অর্জুনের এই খাণ্ডব দহনের এই আচরণ, এইগুলোকে তারা কিন্তু মেনে নেননি। তিনি ছিলেন ওই সম্প্রদায়ের, অর্জুনকে ভালোবাসতেন, কিন্তু একটা যে বৈরিতা সৃষ্টি হয়েছে, সেই বৈরিতার ইন্ধন দিয়েছিলেন কিন্তু উলুপি। এবং সেখানে এই যুদ্ধ হলো, এবং সেখানে উলুপি এসে বভ্রুবাহনকে যুদ্ধ করার জন্য প্ররোচিত করেন। নাগ জনজাতির সাথে অর্জুনের শত্রুতাও হয়েছে, আবার আমরা এটাও দেখছি আশ্চর্যজনকভাবে তার সাথে মিত্রতাও হয়েছে, বৈবাহিক সম্বন্ধ স্থাপন হয়েছে। এবং এইখানে অর্জুন এবং বভ্রুবাহনের যখন ভীষণ যুদ্ধ হয়, যুদ্ধ শেষে বভ্রুবাহনের অস্ত্রে অর্জুন মারা পড়ে। পিতাকে মৃত দেখে বভ্রুবাহন মূর্ছা গেলেন। সেই মুহূর্তে নাগকন্যা উলুপি স্মরণ করলেন নাগলোকে সংরক্ষিত সেই সঞ্জীবন মণির কথা, সঞ্জীবনী নয়, সঞ্জীবন মণির কথা। সেই উলুপির অনুরোধে যতই হোক, যতই শত্রুতা করুক, উলুপির তো স্বামী অর্জুন, তিনি তো কোনোভাবেই অর্জুনকে একটা শিক্ষা দিতে চেয়েছেন, কিন্তু সেই শিক্ষা দেওয়াটার পরিণাম এইরকম এত ভয়ানক হয়ে যাবে, এটা উলুপিও আজ করতে পারেননি। ফলে অর্জুন যখন মারা যান, তখন উলুপির অনুরোধে নাগ চিকিৎসকরা সেই সঞ্জীবন মণি নিয়ে উপস্থিত হলেন। এবং এই মণির অশেষ গুণ ছিল যে তা মৃত মানুষকে ছোঁয়ালে মানুষ আবার সে মৃতের জীবন সঞ্চার হয়। এবং এই যে কাহিনী, এই কাহিনীর তাৎপর্য থেকে আমরা এটা বুঝতে পারি যে সে সময় নাগ জনজাতির মানুষেরা চিকিৎসা শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। তাদের কাছে দুর্লভ ওষুধের জ্ঞান ভাণ্ডার ছিল, এবং সেই জ্ঞানকেই মহাভারতকার সঞ্জীবন মণির রূপকে প্রকাশ করেছে। এই হচ্ছে আসল তথ্য। এখানে আমরা যদি এই নাগেদের এই সভ্যতার
এই জায়গাটাকে একটুখানি দেখি, মানে পরবর্তী মহাভারতের সময়ের কথা তো আছে, আমরা বারবার সেখানে ফিরে যাব। যদি আমরা ঐতিহাসিক দিকটাকে একটু দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে ভিলসা, প্রাচীন বিদিশা, বর্তমান হচ্ছে ভিলসা, সেখানকার কাছাকাছি বেশনগর, পদ্মাবতী, বর্তমান পদম পাওয়ার, কান্তিপুরী বা এবং মথুরার বিভিন্ন অংশে এই নাগ জনজাতিরা কিন্তু রাজ্য শাসন করতেন, অর্থাৎ সেখানকার নাগেরাই ছিলেন রাজা। কুষাণ রাজত্ব, সেই কুষাণ রাজত্বের শেষের দিকে তৃতীয় চতুর্থ খ্রিস্টাব্দের মধ্যে আমরা উত্তর ভারত এবং মধ্য ভারতে প্রচুর নাগ রাজত্বের সন্ধান পাই। অনেক রয়েছেন রাজা ছিলেন সে সময় যারা ভারতবর্ষের এই উত্তর এবং মধ্য অঞ্চলকে শাসন করতেন। আবার মৌর্য যুগে চলে আসুন। মৌর্য যুগে সমুদ্রগুপ্ত থেকে স্কন্দগুপ্ত, এদের জীবনের বহু সময় এদেরকে ব্যয় করতে হয়েছিল এই সমস্ত নাগ জনজাতির বা এই নাগ রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। অর্থাৎ নাগেরা এতটাই ক্ষমতাবান তখন ছিলেন। আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ইতিহাস প্রসিদ্ধ, তিনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি প্রপিতামহের পন্থা নেননি। তিনি দেখেছেন তাকে যদি নিশ্চিন্তে রাজত্ব করতে হয়, তাহলে এই যুদ্ধ করলে এই যুদ্ধের শেষ হবে না। হ্যাঁ, নাগেরা মারা পড়ছেন, কিন্তু নাগেরা ওই যে বলেছি ভয়ঙ্করভাবে তারা গেরিলা যুদ্ধ করতে পারতেন। গেরিলা যুদ্ধে তারা প্রচণ্ড দক্ষ ছিলেন। ফলত এদের নানা রকমের এই অতর্কিত আক্রমণে তারা কিন্তু এই সমুদ্রগুপ্ত থেকে স্কন্দগুপ্তকে একেবারে নাজেহাল করে ছেড়েছিলেন। যে কথা আমরা একটু আগেই বললাম, তাদের জীবনের একটা দীর্ঘ সময় ব্যয় হয়েছে এদের সাথে যুদ্ধ করতে করতে, কারণ এদের এই অতর্কিত আক্রমণ। অত্যন্ত বুদ্ধিমান দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি কি করলেন, সরাসরি এদের সাথে যুদ্ধে গেলেন না। তিনি এই নাগেদেরকে একেবারে পরাস্ত করার বা দাবিয়ে রাখার এই যে একটা ঝামেলা, তার থেকে তিনি ওদের সাথে মৈত্রী স্থাপন করলেন। তিনি এক নাগ কন্যাকে বিবাহ করলেন এবং তার দ্বিতীয় স্ত্রী কুবের নাগা, ইনি নাগ কন্যা, নাগবংশীয় কন্যা, এবং তার এই কুবের নাগার কন্যা গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার নাম হচ্ছে প্রভাবতী। এটা ইতিহাসে আমরা পাই। এইটা যে কেবলমাত্র এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উদাহরণ তা নয়। এই নাগেদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অর্জুন যেমন উলুপিকে বিয়ে করেছিলেন, এটাও শুধুমাত্র একমাত্র উদাহরণ নয়। একেবারে আর্য সভ্যতার প্রথম থেকে নাগরা যে আর্যদের শত্রু বা আর্যদের শত্রুপক্ষ হিসেবেই তারা ছিলেন, এবং সেখানে এটা আর্যরা বুঝেছিলেন যে হয় তাদেরকে মারতে হবে, নয়তো তাদের সাথে একটা সম্বন্ধে, একটা মৈত্রী চুক্তিতে আসতে হবে। প্রথম দিকে তারা প্রচণ্ড যুদ্ধ করেছিলেন, এবং শেষকালে তারা যখন দেখলেন এই জনজাতি এত ভয়ঙ্কর এবং এরা যেভাবে অতর্কিতে নানা স্থান থেকে হঠাৎ আক্রমণ করে, এদের সঙ্গে সরাসরি যুদ্ধ করেও এদেরকে দাবিয়ে রাখা সম্ভব নয়। পরের দিকে আমরা দেখছি একটা বিবাহ প্রথা চালু হয়ে গেছে এবং একটা মিশ্র সংস্কৃতি, আর্য এবং নাগেদের একটা মিশ্র সংস্কৃতি হয়েছে, এবং সেখান থেকে আমরা অনেক নাগ বংশীয় পুরুষদেরকে পাচ্ছি, যে কথা প্রথমেই বলেছি, যারা আর্য সংস্কৃতির ধারক এবং বাহক। এবং
এই কুরু পাণ্ডবদের ইতিহাসের মধ্যেও এই নাগেরা কিন্তু একেবারে মানে কুরু পাণ্ডবদের যে বংশধারা তার মধ্যে নাগ রক্ত ওতপ্রোতভাবে মিশে আছে। সেখানে আমরা আরেকটা জিনিস দেখব যে এই নাগেদের ব্যাপারটা কতখানি আর্যদের মধ্যে ঢুকে আছে। হ্যাঁ, নাগেরাদের একেবারে আদি উৎস, তারাও হচ্ছে মহর্ষি কশ্যপের সন্তান। কদ্রু হচ্ছেন এদের জননী, এবং কদ্রু আর বিনতা, এই কদ্রুর সন্তান হচ্ছে নাগেরা, আর বিনতার সন্তান হচ্ছে গরুড় ইত্যাদি পক্ষীকুল। এদের মধ্যেও পারস্পরিক একটা জ্ঞাতি শত্রুতা ছিল। এরা সুতরাং এই নাগেরা কিন্তু দেবতা, দৈত্য, এই প্রত্যেকেরই তারাও কিন্তু জ্ঞাতি। এক পিতা, কশ্যপ হচ্ছে এদের পিতা। তো আমরা ওই কদ্রু বিনতার কাহিনী আপনাদেরকে বলেছি, এবং সেখানে এটাও বলেছি বিনতা পুত্র কিভাবে নাগেদের কাছ থেকে তার মাকে এবং তার নিজের যে একটা তারা দাসত্বের বন্ধনে আবদ্ধ ছিল, তার থেকে তারা মুক্তি পেয়েছে, সে ঘটনা আমরা বলছি। সেই কাহিনীর মধ্যে আমরা এখন সেখানে যাব না, এবং আমরা বরং একেবারে চলে আসি এই যে প্রাচীন ভারতের যে সমৃদ্ধ জনজাতি, হ্যাঁ, সেখানে মহাভারতের আমরা যদি আস্তিক পর্বটা যাই, সেখানে আমরা নাগেদের উৎপত্তির কথা সেখানে আমরা পাচ্ছি। তবে এদের মধ্যে এমন বেশ কিছু বড় বড় নাগেদের কথা আমরা পাই, যেমন অনন্ত নাগ বা শেষ নাগ, হ্যাঁ, তারপরে রয়েছেন বাসুকি, তারপরে রয়েছেন তক্ষক, ঐরাবত, ধৃতরাষ্ট্র, নাগনা। এরা প্রত্যেকেই হচ্ছে বিখ্যাত সে প্রাচীন সময়ের নাগরাজ, এবং এরা প্রত্যেকেই কিন্তু এই যে আর্য সংস্কৃতি, আর্য যে সভ্যতা, তার ধারক এবং বাহক। এরা প্রত্যেকেই যজ্ঞকারী। তো এইখানে আমরা দেখছি নাগ জাতীয়দের মধ্যে একটি বংশধারা রয়েছে তক্ষক। তক্ষক হচ্ছেন একটা বংশধারা, তক্ষক হচ্ছে ওই বংশধারার প্রধান পুরুষ, এবং এই তক্ষকের চরিত্র একটা ভয়ঙ্কর চরিত্র। এই তক্ষক জনজাতির মানুষকে কিন্তু অনেকেই ব্যবহার করেছেন তাদের শত্রু বধের জন্য, অনেকটা সুপারি কিলার বলে না, এই হিসেবেও কিন্তু তক্ষক জনজাতির মানুষকে ব্যবহার করা হয়েছে। সেটাও আমরা এই প্রাচীন ইতিহাস বা মহাভারতের মধ্যে আমরা পাই। পাণ্ডবদের সাথে নাগেদের শত্রুতার আগে আমরা বলবো যে এই শত্রুতার একটা বাতাবরণ আরম্ভ হয়েছিল পাণ্ডুর সময় থেকে। পাণ্ডু যিনি, সেখানে বলা হচ্ছে যে বহু জনজাতিকে জয় করে তিনি যে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, হস্তির সময় থেকে যে রাজ্য হস্তিনাপুর, যাকে পাণ্ডুর সময় সমৃদ্ধ করা হয়েছিল, এই সময় পাণ্ডু যে বিরাট দেশ, বিভিন্ন দেশ জয় করেছিলেন, তার সেখানে মূলত অধিকাংশই তিনি করেছিলেন এই নাগেদের দেশ জয় করেছিলেন। নাগদেরকে তার
তিনি নাগেদের বহু দেশ জয় করে সেখানকার ধনসম্পদ নিয়ে এসে তিনি হস্তিনাপুরকে সমৃদ্ধ করেছিলেন। এবং এই যে হস্তি শব্দের অর্থ কিন্তু নাগ, যার জন্য এই হস্তিনাপুরের পূর্ব নাম ছিল নাগ সহায়। সহায় মানে স্থান, যেখানে নাগেরা বসবাস করতেন। এই তাদেরকে সরিয়ে এই বংশধারা সেখানে তাদের নগর এবং রাজধানী নির্মাণ করেন। হস্তিনাপুরের এই স্থাপন হয় এবং মূলত সেটা হচ্ছে নাগ অধ্যুষিত অঞ্চল। তো এই নাগেরাদের বসবাস এখানে যেমন আছে, তেমনি পশ্চিমে তক্ষশিলা, অর্থাৎ এখনকার যে বর্তমান পাকিস্তানের যে পাঞ্জাব, সেই পাঞ্জাবের অন্তর্গত যে রাওয়ালপিন্ডি, সেইখানে এই নাগেরা বিতাড়িত হয়েছিলেন এই কৌরব বংশীয়দের, যখন সেখানে রাজ্য প্রতিষ্ঠা করছেন হস্তিনাপুর। এবং সেখানে আমরা একটা নিষদ পর্বতেও আমরা দেখছি এই তক্ষক জনজাতির বাস। এই নিষদ পর্বত হচ্ছে প্রাচীন আবিসিনিয়া, অর্থাৎ বর্তমান যেটা ইথিওপিয়া, এইটি হচ্ছে সেই তক্ষকের জনজাতি, সেটাকে বলা হয়েছে নিষদ পর্বত। এবং কুরু পাণ্ডবদের যে রাজনৈতিক ক্রিয়াকলাপের মূল কেন্দ্র যে হস্তিনাপুর, যার কথা আমরা বলছি, সেটার আদি নাম হচ্ছে নাগপুর বা নাগসহায়। এবং নাগেদেরকে জয় করেই এই হস্তিনাপুরের সমৃদ্ধি। সেই জন্য পাণ্ডুর আরেক বিশেষণ হচ্ছে নাগপুর সিংহ। নাগ মানে যেমন হাতি, নাগ মানে কিন্তু হস্তি, সাপ বা সর্প। এইখানে হস্তি শব্দটা গুরুত্বপূর্ণ নয়। হস্তিনাপুর বলতে কিন্তু হাতিকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে সাপকে। কারণ সেখানে মহাভারতের মধ্যে বিভিন্ন যে নাগ রাজাদের নাম আছে, নাগ পুরুষদের নাম আছে, সেখানে দেখবেন পাবেন ঐরাবত, হস্তিপদ, হস্তিপিণ্ড, কুঞ্জর। এগুলো যেমন নাগ জনজাতির প্রধানদের নাম, তেমনি এগুলো আবার হাতিরও নাম। হাতিকেও কিন্তু এই একই নামের বিষয়। সুতরাং এইখানে থেকেই নাগপুর পরবর্তী সময়ে হয়ে গেছে হস্তিনাপুর। যাই হোক, যেসব শত্রু আগে কুরু রাষ্ট্র দখল করে রেখেছিল, কুরুদের ধন সম্পদ হরণ করেছিল, মহারাজ পাণ্ডু সেই সমস্ত সম্পদ পুনরুদ্ধার করেন, সেই সব অঞ্চল পুনরুদ্ধার করেন, এবং সেই জন্যই তার নাম হয়েছিল নাগপুর সিংহ। তো এই যে রাজ্য পুনরায় দখল করলেন পাণ্ডু, তখন থেকেই তারাই হয়ে গেলেন নাগগোষ্ঠীর রাজা। তাদের জয় করেছিলেন বলেই, এই নাগেদেরকে জয় করেছিলেন বলেই পাণ্ডুকে বলা হতো নাগপুর সিংহ। পাণ্ডু থেকে আরম্ভ করে একেবারে যুধিষ্ঠির পর্যন্ত নাগ রাজারা কিন্তু একটু স্তিমিত হয়েছিলেন, কারণ সেই সময় এই পাণ্ডব অর্থাৎ এই কৌরব বংশীয় এরা ছিলেন অত্যন্ত শক্তিমান। পরবর্তী সময়ে যখন অর্জুনের সময় এই খাণ্ডব দহন হয়, তখন নাগরাজ তক্ষককে নিজের জায়গা ছেড়ে চলে যেতে হয় এবং তিনি প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছিলেন। এই অসন্তুষ্টি, এই ক্রোধ, এই প্রতিহিংসা একটা বংশানুক্রমিকভাবে চলেছে। এবং যে তক্ষককে আমরা একেবারে প্রথমে পাচ্ছি, আর যে তক্ষক এসে পরীক্ষিতকে দর্শন করছেন, তিনি এক নাও হতে পারেন। অর্থাৎ তক্ষক কিন্তু একটি বংশধারা হয়ে গেছে। যেমন বাসুকি, শেষনাগ ইত্যাদির নামের থেকে একটা, যেমন এই আমরা দেখি যে প্রাচীন সময়তে দেখি একজন বিখ্যাত রাজার নাম থেকেই
সেই বংশের নাম হয়ে যায়। অজমিরের থেকে আজমির বংশ, পাণ্ডুর থেকে পাণ্ডব বংশ, কুরুর থেকে কৌরব বংশ। ঠিক সেরকম এই তক্ষকের নাম থেকেও এই তক্ষকের বংশ ধারা হয়েছে। এরা সব নাগ বংশীয়। এবং যতদিন যুধিষ্ঠির ছিলেন ততদিন পর্যন্ত পাণ্ডু থেকে যুধিষ্ঠির এই দীর্ঘ সময় কিন্তু তক্ষক জনজাতির মানুষ কিছু সুবিধে করতে পারেনি। তারা তাদের প্রতিহিংসা পূরণ করতে পারেনি। প্রতিহিংসা খাণ্ডব দহনের প্রতিহিংসা। এবং কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পৃথিবী একেবারেই বীরশূন্য, পরীক্ষিত রাজা হয়ে বসলেন, তার দুর্বল রাজত্বের সুযোগ নিয়ে এই নাগেরা, বিশেষ করে এই তক্ষক জনজাতির মানুষেরা প্রতিহিংসা নিলেন, পরীক্ষিতকে বধ করে। এবং এই যে পরীক্ষিতের দুর্বলতা, সেইটাকেই কিন্তু মহাভারত বর্ণনা করেছেন যে রাজার দুর্বলতার সুযোগে সেখানে কলির প্রবেশ। এবং তার একটা চমৎকার কাহিনীও আছে, সেটা আপনারা জানেন যে ওই পরীক্ষিত একবার ছুটে চলেছেন মৃগয়া করতে, এবং সেখানে মৃগয়া করতে করতে তিনি পরিশ্রান্ত হয়ে পড়েছেন। সেখানে সেই যে হরিণকে ধাওয়া করে যাচ্ছেন, সেই হরিণটা কোন দিকে ছুটে গেছে সেটা তিনি খুঁজে পাচ্ছেন না। সে হঠাৎ তিনি দেখলেন যে সামনে একজন ঋষি সেখানে বসে ধ্যান করছেন। পরীক্ষিত এসে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এই ঘোড়াটা, এই হরিণটা কোন দিকে গেছে দেখেছেন? ঋষি একেবারে চুপ করে রইলেন। এবং সেখানে আমরা দেখছি পরীক্ষিত নিজেকে একটু অপমানিত বোধ করতেন, অর্থাৎ পরীক্ষিতের মধ্যে একটা আত্মম্ভরিতার ভাব এসছে, এবং তিনি ক্লান্ত এবং তার সেই দর্প দুই মিলিয়ে তিনি কি করলেন যে ওই ঋষির গলায় একটা মরা সাপ ঝুলিয়ে রেখে গেলেন। ঋষি তার তপস্যার ক্ষমা গুণে রাজার মানসিক অবস্থাটাকে বুঝে তিনি কিছু বললেন না, তিনি সেটাকে হজম করে নিলেন। রাজার কোনো রকম রাজার প্রতি কোনো রকম অভিশাপ বা কোনো কিছু তিনি প্রয়োগ করলেন না, কিন্তু তার পুত্র এটাকে সহজভাবে তিনি নেননি। এবং সেখানে আমরা দেখছি যে ওই সেই পুত্র তিনি এই তক্ষক জনজাতির একজন প্রধান পুরুষ, তার নাম তক্ষক, তাকে তিনি ব্যবহার করলেন এই পরীক্ষিতকে বধ করার জন্য। ওই যে সুপারি কিলারের কথাটা বললাম, এই তক্ষককে তিনি ব্যবহার করেছেন। যাই হোক, সেই ঘটনা আপনারা জানেন, আমরা সেই ঘটনার মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু এইখানে এই যে নাগদের, এই যে জনজাতির এই যে অংশটা, সেখানে ভালোর নাগেরাও কিন্তু ছিল, যাদের সাথে আমরা বলেছি এই আর্যদের মধ্যে একটা মিত্রতা স্থাপন হয়েছে। সেটা যেরকম এই পাণ্ডবদের মধ্যে দেখছি, পরবর্তী সময়ে সেটাও কিন্তু আমরা অন্যান্য রাজবংশীয় আর্য সংস্কৃতির যারা প্রধান পুরুষ ছিলেন তাদের সাথেও সেটা আমরা দেখেছি। এবং সেখানে আমরা দেখছি, আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন, পরীক্ষিতের পুত্র জনমেজয় যখন সর্পসত্র করছেন, সেখানে তার সেই সর্পসত্রে, সত্র শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ। এইখানে যজ্ঞ শব্দের অর্থ কিন্তু আগুন জ্বালা, ঘি ঢালা, এই যজ্ঞ নয়। এখানে যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, অর্থাৎ প্রতিহিংসার পরিবর্তে প্রতিহিংসা। যে তক্ষক বা তক্ষক জনজাতি
সেই খাণ্ডব দহনের প্রতিহিংসা এতদিন পুষে রেখে একটা সুযোগ পেয়ে গেলেন, এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে যখন দেখলেন ব্রাহ্মণ্য কিছু শক্তি তাদেরকে মদত দিচ্ছে, তাদের সমর্থনে এগিয়ে এসছে, তখন তিনি সেই সমর্থন নিয়ে তথাকথিত দুর্বল রাজা পরীক্ষিতকে হত্যা করলেন। পরবর্তী সময়ে জনমেজয়, অর্থাৎ একটা প্রতিহিংসা কিন্তু আরেকটা প্রতিহিংসার জন্ম দেয়। সেখানে জনমেজয়কে আমরা দেখছি তিনি এই সর্প নিধন এর জন্য একটা ভয়ঙ্কর দীর্ঘকালীন যুদ্ধের ডাক দিলেন। এই যে দীর্ঘকালীন যুদ্ধ, এটাকেই বলা হয়েছে যজ্ঞ। যজ্ঞ শব্দটা এখানে আমরা আমাদের অনেক আলোচনায় আপনাদেরকে বলছি, এটা একটা ইউনিক শব্দ। যজ্ঞ কথা বলতে একটা গভীর তাৎপর্যবাহী শব্দ। এখানে যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘকালীন একটা যুদ্ধের পরিকল্পনা। এবং এই যে দীর্ঘকালীন যুদ্ধ পরিকল্পনা করে সেটাকে যখন তিনি আরম্ভ করলেন, এই যুদ্ধ যখন শুরু হলো, তখন আমরা দেখলাম এই যে বলেছি সর্পরা, তারা অতর্কিত গেরিলা যুদ্ধে তারা পারদর্শী, কিন্তু সম্মুখ যুদ্ধে তারা একেবারেই অক্ষম। ফলত জনমেজয়ের এই ভয়ঙ্কর যুদ্ধ অভিযানে একের পর এক সর্প নাগ সম্প্রদায়ের মানুষেরা তারা কিন্তু মারা পড়তে আরম্ভ করলেন। এবং এই জায়গায় প্রমাদ গুনলেন নাগেদের যারা প্রধান, তারা কিন্তু সেখানে আবার শরণাপন্ন হলেন এটাকে আটকাবার জন্য সেই আর্যদের কাছে। দেখবেন তক্ষক এসে আশ্রয় নিয়েছিলেন ইন্দ্রকে, ইন্দ্র তক্ষককে আশ্রয় দিয়েছিলেন, বলেছিলেন দেখি কে তোমাকে রক্ষা করতে পারে। যে বাসুকী নাগ নিজের গোষ্ঠীর হয়েও তিনি কিন্তু আর্য গোষ্ঠীতে যুদ্ধ করেছিলেন, হ্যাঁ, সেই বাসুকী নাগেরই একটা ধারা আমরা পাচ্ছি, যেমন এই পাণ্ডবদের মধ্যে আছে তেমনি রয়েছে এই যদু বংশের ধারার মধ্যে। অর্থাৎ বলরাম হচ্ছেন সেই ধারারই প্রধান পুরুষ, সেই বাসুকী। অর্থাৎ বলরামও কিন্তু নাগ বংশে, এবং বলরামকেও কিন্তু শেষ অবতার বলা হয়, শেষ নাগের অবতার। অর্থাৎ বাসুকী হচ্ছে সেই অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন রাজা যার নামে এই শেষ নাগের নামে একটা বংশধারা তৈরি হয়ে গেছিল, যে বংশধারা এখানেও কিন্তু রয়েছে। এখানে এই যে যখন সেই যুদ্ধ আরম্ভ হলো, হ্যাঁ, এবং সেখানে তক্ষকেরকে রক্ষা করবার জন্য সেখানে আমরা দেখছি ইন্দ্র চলে এসছেন, ঠিক আছে। সেই যে নাগ গোষ্ঠীকে রক্ষা করার জন্য সমগ্র রাজ্যে সেখানে আমরা দেখছি আস্তিক মুনির আবির্ভাব হচ্ছে। আস্তিক মুনি নাগ সম্প্রদায়ের একজন ঋষি পদবা। তিনি কেবল নাগ সম্প্রদায় নয়, তিনি আর্য সম্প্রদায়েরও কিন্তু একজন শ্রদ্ধেয় মানুষ। এই আস্তিক মুনি তিনি এসে কিন্তু শেষ পর্যন্ত নাগেদেরকে রক্ষা করলেন জন্মেজয়ের ক্রোধ থেকে। এই ঘটনা আমরা মহাভারতের মধ্যে পাই। অর্থাৎ এই যে মহাভারতীয় থেকে প্রাচীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এই যে ঐতিহ্যশালী নাগ বংশীয়রা রয়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এবং সেখানে আমরা এই পাণ্ডবদের আরেকটা ইন্টারেস্টিং কথা বলি। ভীমসেন, মনে আছে ভীমকে কৌরবেরা বিষ দিয়েছিল, দুর্যোধন বিষ প্রয়োগ করেছিল খেলতে নিয়ে গিয়ে ভীমকে মারার জন্য বিষ দিয়ে তাকে তার অচেতন দেহ জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিল। সেইখানে সেই ভীমসেনকে
প্রাণ দান করেন কিন্তু এই নাগেরা। অর্থাৎ এই যে পাণ্ডবেরা, তারাও কিন্তু নাগবংশীয়। কেমন? নাগবংশের একটা ধারা তাদের মধ্যে রয়েছে। কীরকমভাবে কুন্তী, পাণ্ডবদের জননী কুন্তী, হ্যাঁ, তার পিতা শূর, মহারাজ শূর, তিনি হচ্ছেন বাসুকীর দহিত্র। সুতরাং দহিত্র, একদিকে বাসুকীর দহিত্র হচ্ছে শূর, আর শূরের দহিত্র হচ্ছেন ভীমসেন। সুতরাং ওই যে বাসুকীর বংশধর যারা রয়েছিলেন, তারা কিন্তু ভীমকে রক্ষা করেছেন, তাকে প্রাণ দান করেছেন। ওই যে আমরা বলেছি, নাগেদের কাছে অপূর্ব চিকিৎসা বিদ্যার তারা জানতেন, তারা প্রাণ পর্যন্ত ফিরিয়ে দিতে পারতেন। যেমন অর্জুনের দিয়েছেন, তেমনি এখানে ভীমের প্রাণ রক্ষাও করেছিলেন। এইটা তো এইখানে এই একটা যে নাগেদেরকে নিয়ে যে একটা রয়েছে, এই নাগেদের আরেকটাও কথা আমরা বলি, পাণ্ডবদের আরেক প্রধান পুরুষ, মানে তাদের পূর্বসূরি যুধিষ্ঠিরের প্রায় বৃদ্ধ প্রপিতামহ নহুষ, তিনি নাগবংশীয়। হ্যাঁ, দেখবেন নহুষ শেষ পরকালে আশ্রয় পেয়েছিলেন এই নাগেদের, এবং সেখানে নহুষের সাথে যুধিষ্ঠিরের একটা দীর্ঘ আলাপ রয়েছে। এই কুরুক্ষেত্রের এবং বসবাসের সূত্রে নাগেদের একটা অংশ কুরু রাজবংশের মান্যতা লাভ করেছিলেন, এবং এইখানে যে একটা পৃথক জাতিসত্তা, এই জাতিসত্তার একটা ধারা এই পৌরব বংশের রক্তধারার সাথেও তারা সেখানে ঢুকেছেন। এবং চন্দ্রবংশের এই যে নহুষ, যিনি রাজর্ষি, তিনি কিন্তু এই নাগ, কাদ্রবেয় নাগ নামে কিন্তু পরিচিত ছিলেন। কাদ্রবেয় নাগ হিসেবে যা এই নহুষকে সম্বোধন করা হতো। হিব্রু যে সাহিত্য, সেখানে আমরা পাই যে নাঘাসের পরিচয় সেখানে পাই। এই নাঘাস আর নহুষ একই ব্যক্তি, পণ্ডিতেরা তাই মনে করে থাকেন। এই সূত্র ধরেই নাগ শব্দটি দ্রাবিড় ভাষা গোষ্ঠীর অংশভুক্ত, যা ভারতবর্ষে এবং আর্য এবং প্যালেস্টাইনের যে সেমাইটদের পূর্বসূরি। সর্প পূজার যে প্রচলন, সেটাই নাগেদের মধ্যে দেখেছি, সেটা সেমাইট, পূর্ব আক্কাদ, তাদের সভ্যতার মধ্যেও আমরা পাচ্ছি। আরও তারা পরবর্তী সময়ে এই নাগেরা যখন পূর্ব দিকে এগিয়ে চলেছেন, সেখানেও তারা তাদের নিজেদের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন, এবং এই পূর্ব ভারতের মধ্যে নাগ পদবী এখন আমরা পাই। হ্যাঁ, এখনও তো আমাদের নাগের বাজার এই জায়গাটা রয়েছে এইখানে, এবং বহু বাঙালির মধ্যে যেমন নাগ আছে, তেমনি বহু উত্তর ভারতীয়দের মধ্যেও কিন্তু নাগ পদবী আমরা দেখতে পাই। তো এইখানে হস্তিনাপুর এবং ভোগবতীপুর, হস্তিনাপুর ছাড়া আরেকটি আমরা মহাভারতের মধ্যে আরেকটা অঞ্চল পাবো, সেটা হচ্ছে ভোগবতীপুরী। এখানে ভোগবতীপুর, এটা হচ্ছে একটা জনপদ, যেটা দক্ষিণ ভারতে যেমন আছে, সেটা আবার কাশ্মীর অঞ্চলেও আছে। এই জায়গাটা লক্ষ্য করবেন। তাহলে এই ভোগবতীপুরীর অংশটা যখন আমরা ধরব, সেটা কি ওই কাশ্মীর অঞ্চলের ওই জায়গাটা দেখব, নাকি আর একটু মরুভূমির দিকে যদি আমরা আসি, অর্থাৎ এই রাজস্থানের এই সমস্ত অংশ দিকে, সেখানেও একটা আমরা ভোগবতীপুর পাচ্ছি।
ভগবতীপুরী, রাজভবনার মরুভূমিতে সরস্বতী নদীর তীরে এই ভগবতীপুরীর কথা আমরা পাচ্ছি। এই সেখানে সরস্বতী নদী রাজপুতানার মরুভূমিতে অদৃশ্য হয়ে গেছে, সেটা পাচ্ছে। তো এই জায়গায় এই সবটাই হচ্ছে নাগেদের রাজত্ব। এখন কোনটা আসল? কাশ্মীরের ওই অঞ্চল, দক্ষিণ ভারতের এই ভগবতীপুরী, নাকি এই রাজস্থানের এটি? কোনটি প্রধান? আসলে হচ্ছে সবটি সমান গুরুত্বপূর্ণ। আদিটি যদি কাশ্মীরের হয়, কি হয় এখনও দেখবেন যারা পূর্ববঙ্গের মানুষ, তারা তাদের অনেক অঞ্চলের নাম এই যখন তারা এই পশ্চিমবঙ্গে চলে এলেন মাইগ্রেট হয়ে, কেন একটা মাইগ্রেশন ঘটেছে, হ্যাঁ, তারা বাস্তুচ্যুত হয়ে যখন চলে এলেন, তখন তাদের বিভিন্ন জায়গায় তারা যেরকম রয়েছে সেই সব জায়গায় কিন্তু ওই তাদের প্রিয় স্থানের নামেও তারা নামকরণ করেছেন। এইটাও হয়। অর্থাৎ যেমন উত্তর ভারতে গঙ্গা, দক্ষিণ ভারতে কোনো গঙ্গা নেই, কিন্তু গঙ্গা মাহাত্ম্যকে মনে রেখে, হ্যাঁ, সেই গোদাবরীকেও কিন্তু উত্তর ভারতের গৌতমী গঙ্গা বলা হয়। ওই গঙ্গা নামটাকে যেমন করে হোক ব্যবহার করবে। এটা হচ্ছে সেই স্থানের সেই গুরুত্ব। এই নাগেদের প্রিয় বাসভূমি হচ্ছে ওই কাশ্মীরের অঞ্চল। সেখান থেকে তারা যখন বিতাড়িত হতে হতে এই সব দিকে চলে এসেছেন, তারা তাদের প্রিয় স্থানের নামও কিন্তু যেখানে যেখানে ছিলেন সেখানেই তাদের ওই নামের সাথেই তারা নামকরণ করেছেন। এবং নাগরাজ বাসকের রাজধানীও হচ্ছে ভগবতীপুরী। তাহলে উত্তর ভারত থেকে দক্ষিণে এই যে ভগবতীর যে অবস্থানের যে পরিবর্তন, তার মানে এখানেও আমরা দেখছি নাগ জাতিদের যে দেশান্তরিত হওয়া, মাইগ্রেট হওয়া, সুতরাং তাদের একটা জাতিগত স্মৃতি এখানে কাজ করছে। এবং সেটাই আরও দৃঢ়তরভাবে তাদের এই সর্প সরে সরে যাওয়া, অর্থাৎ তাদের এই মাইগ্রেশন যে তত্ত্ব, সেটাকেই প্রমাণ করছে। আরেকটা আছে কথা আমরা এখানে বলবো, এই আরও দু চারটে নাগেদের শক্তিশালী, আমরা তক্ষশিলার কথা বলেছি, মগধের কথা বলেছি, বৈশালী, এই সব জায়গায় নাগেদের একেবারে বিশাল প্রভাব প্রতিপত্তি আমরা সেখানে দেখছি। ঐরাবত নাগ, যিনি পুরাণ মতে হৈহয় রাজবংশের পূর্বপুরুষ, মহাভারতের বিখ্যাত হৈহয় বংশের পূর্বপুরুষ হচ্ছেন ঐরাবত নাগ। এবার এই হৈহয় শব্দটাকে যদি আপনারা দেখেন, এই হৈহয় শব্দের অর্থও কিন্তু নাগ। হ্যাঁ, আবার এই হৈহয় শব্দের মধ্যেই অহি অর্থাৎ সর্প শব্দটা কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, সুতরাং এই সেটাই হৈহয় এই শব্দের মধ্যে এটা আমরা দেখছি। অহিপুরা, অহিষ্মতি, এ সবই হচ্ছে সর্প জনজাতিদের, নাগেদের বসবাসের অঞ্চল। আর আরেকটা দেখছি, এই যে আমরা বলি পাতাল তল, এইগুলোর সেখানেও কিন্তু এই নাগেদের অবস্থান অঞ্চল আমরা পাই। পাতাল শব্দটার অর্থ একটু আমরা আর অল্প একটু সময় নিচ্ছি। পাতাল শব্দটার অর্থ হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রচুর ঝর্ণা রয়েছে, হ্যাঁ, প্রচুর ঝর্ণাযুক্ত বাসস্থান। সেই জায়গায় নাগেদের বসতি ছিল। এই যে বসতি, দক্ষিণ ভারতের প্রচুর অঞ্চল যেখানে প্রচুর জলপাত অঞ্চল, সেই সমস্ত জায়গাতেই নাগেরা রয়েছেন। হায়দরাবাদ, পাকিস্তানের যে হায়দরাবাদ অঞ্চলের নিকটবর্তী ব্রাহ্মণাবাদ হলো সেই অঞ্চল যাকে পুরাণে পাতাল বলা হয়েছে। পাতাল শুধুমাত্র এই দক্ষিণ ভারতের
এই অংশটুকু নয়, এই পাকিস্তান অর্থাৎ এই উত্তর ভারতের এই সব দিকেও কিন্তু এই পাতাল অংশ ছিল, যেখানে নাগেরা রাজত্ব করতেন। নাগীদের এই রত্নভাণ্ডারের কথা তো আমরা বলেছি, তাদের সেই রত্ন অর্থাৎ সমুদ্রবিদ্যার কথাও আমরা এখানে বলেছি। শেষ করব নাগীদের সম্পর্কে একটি কথা উল্লেখ করে, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে, এই নাগ সভ্যতা যদি না থাকতো তাহলে আর্য সভ্যতার এত সমৃদ্ধি ঘটতো না, বিস্তার হতো না। এমনকি এই বর্তমান সময়ে আমরা যে বৈদিক সভ্যতা, বৈদিক সাহিত্যকে যেভাবে আমরা পাই, সেটার মূলেও রয়েছে কিন্তু নাগেদের বিশাল অবদান। পরে অন্য কোনো সময় এ নিয়ে আমরা কথা বলবো। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।